যেটা সরকারি চেষ্টা করে তার আগের বাজেটের চেয়ে আরেকটু বড় সংখ্যার বাজেট দিতে, তো এবারও আমরা সেই ধারাবাহিকতায় দেখলাম 9,38,000 কোটি টাকার বাজেট, এবং এখানে ঘাটতি প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। এখন এই ঘাটতিটা আসলে পূরণ হবে কি করে? একটা হচ্ছে মানে দেশের ভেতর থেকে ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে, আরেকটা হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান থেকে। সো আবার আমরা দেখবো যে দেশের ব্যাংক খাতের উপরে একটা চাপ তৈরি হবে, এবং বাইরে থেকে যে ঋণের কথা মানে ধরা হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে বিদেশি ঋণ বা অনুদান, সেখানেও খুব ভালো খবর তো আমরা দেখছি না, বিকজ আইএমএফ তাদের যে লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট দুটো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। আইএমএফ যখন ঋণের কিস্তি বাতিল করে, এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না। আর দুই হচ্ছে, আমার কাছে মনে হয়েছে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে, সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ আ ভেরি হাই নাম্বার, মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। তো দেখা যাক সরকার এই ব্যাপারে কি করে। দেখুন, আমার কাছে 3টা ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর সামাজিক সুরক্ষা। এবং শিক্ষাতে এবার দেখলাম জিডিপির 2% বরাদ্দ এসছে, যদিও বলা হয় যে স্ট্যান্ডার্ড বরাদ্দ জিডিপির 5%। স্বাস্থ্যে এসছে জিডিপির 1% মাত্র, এটাও কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সো এই দুটো ক্ষেত্রে যথেষ্ট আশা থাকা সত্ত্বেও আমরা সেরকম আশা পূরণের জায়গা দেখিনি। আর সামাজিক সুরক্ষা খাতে অতীতে আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আপনার পেনশন, এই সব কিছু মিলিয়ে সংখ্যাটিকে বড় দেখানো হয়। সো এবার আমি বাজেট পড়ে আমি দেখব যে আসলে যে 1 লক্ষ টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। বিকজ আমরা যদি সামাজিক সুরক্ষা বলতে যেটা আমরা ভাতা বুঝে থাকি, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যোগ করলে আমরা আগের আমলে দেখেছি 8-9 হাজার কোটি টাকার ওপরে সেটা আসে না, যদিও বলার সময় বলা হয় 1 লক্ষ কোটি টাকার উপরে সামাজিক সুরক্ষা। সো এবারও যদি আমরা পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ভাতা যুক্ত করে সেটা 1 লক্ষ টাকা হয়, তাহলে এটা আসলে প্রান্তিক মানুষকে তেমন কোনো সুবিধা দেবে না। ফ্যামিলি কার্ড যেটা বলা হচ্ছে যে সামনের বছরের মধ্যে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে, এবং 14,000 কোটি টাকার ওপরে সম্ভবত বরাদ্দ দেখানো হচ্ছে। আপনি যদি সেটাকেও হিসাব করেন যে আমাদের 1 লক্ষ টাকার উপরে যেখানে আমরা সামাজিক সুরক্ষা বলছি, সেখানে মাত্র 14,500 বা এরকম কোটি টাকা কার্ডের পেছনে, যেটা আপনি বললেন সামাজিক সুরক্ষা কার্ডের পেছনে। সো এটাও কিন্তু অপ্রতুল। এটাও কি খুব বেশি আপনার মনে হয়? খুব বেশি তো নয়। বিগত দিনের তুলনায় তো কিছুটা বেড়েছে, হ্যাঁ, বিগত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সঙ্গে আমাদের জিডিপির আকার বেড়েছে। আমাদের জিডিপির আকার এখন ধরা হচ্ছে 68 লক্ষ কোটি টাকা। সো দ্য জিডিপির আকার তো অনেক বড়। সেই তুলনায় আপনি যদি জিডিপির রেশিওতে দেখেন সেটা খুব বেশি আসবে না। আমার কাছে এটা আকাঙ্ক্ষা মনে হয়েছে, বিকজ আইএমএফ এর কাছে বারবার ধর্ণা দিয়েও কিন্তু এই সরকার কোনো ঋণ অ্যালটমেন্ট পায়নি, কোনো ঋণ তাদের দেওয়া হয়নি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একেবারেই শুভ আশা থেকে, বিকজ আইএমএফ তার ঋণের কিস্তি বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ আ ভেরি মেজর মুভ অন দি পার্ট অফ আইএমএফ। সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই শুভ আশা থেকে করা হয়েছে। এখানে হতে পারে, কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা যদি চীন বা অন্য দেশের যে অনুদানের কথা, ঋণের কথা বলছি, সেখানে সুদের হারটা অনেক বেশি। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কম। সে কারণেই সরকারগুলো চেষ্টা করে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে। আর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক যখন ঋণ দেয় তখন কিন্তু অন্য দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার জন্য
অনেক বেশি আগ্রহী হয়। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না, সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি তাহলে ভালো।